তো কাগজে লেখা আমি ওরা মারধর করি, ওর কাছে যৌতুক আজ পর্যন্ত আমি ওর সাথে থাকিনি, আর চোখের দিক তাকে আমি কথা বলিনি। ও যেটা বলতো যে ও যদি আমার বলতো এটা রাইট, আমি দেখতাম যে না দিন, তারপর আমার চোখে ভুল করতে আমি কিন্তু তোমায় সঠিক। আমি 2021 সালে তো ফেসবুকের মাধ্যমে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওর বাড়ি পিরোজপুর টাউনে। পরে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা রিলেশনশিপে যাই। জি। রিলেশন যাওয়ার পর রিলেশনটা আস্তে আস্তে যে সময় গভীর হয়, মানে আর আমি দেখা করি, মানে কোনো জায়গায় যে সময় ঘুরতে টুরতে যাই আমরা, ওই টাইমে মানে আমাদের ফ্যামিলি জানে এইটা যে আমি একটা রিলেশনশিপে আছি, বা ওর ফ্যামিলিও এইটা জানে। তো ওর ফ্যামিলি দিয়ে চাপ দিতেছে ওরা বিয়ে দিয়ে দেবে। এটা তো মানে রিলেশন হয় 21 সালে, তারপর 23 ওরা বিয়ে দিয়ে দেবে। তো আমার বাসা থেকে রাজি না এটা, যে তারা সাজেস্ট করে না, তারা বলতেছে যে না এটা কোনোভাবেই হয় না, তোর একটা বড় বোন আছে, এটা সমাজ মানবেও না। তারপর একদিন ওর আব্বু আমার হঠাৎ কল দিল, কল দিয়ে বললো কি যে আমি তোমার কাছে আমার মেয়ে দেবো, বাট তোমার হাতে দেবো না, তোমার ফ্যামিলি লাগবে। আমি জানি তুমি বেকার পড়ালেখা করো, তো তোমার ফ্যামিলি লাগবে। পরে আমি তারা বলছি যে দেখেন আমার ফ্যামিলি তো এখন এইভাবে রাজি হবে না, তো 2 বছর পর আমরা তারপর আচ্ছা তা আমি আবার তোমার ফোন দেবো বলছি। তারপর ওর সাথে আমার কথা চলতেছে, তো এর ভিতরে আব্বু মারা গেছে। ওর আব্বু মারা গেছে? ওর আব্বু মারা গেছে। তো মারা যাওয়ার পরে আমার আইসিটি পরীক্ষা, ইন্টারে পরীক্ষা, আইসিটি পরীক্ষা, তো আমি জানাজায় গেছি। তো জানাজায় যাওয়ার পরবর্তীতে আমি আর পরীক্ষাটা দিতে পাইনি আইসা। তো ওইটা আর আমি ওই টাইমে ওরা বলি নাই যে আমি পরীক্ষাটা দিতে পাইনি। তো এই পর্যায়ে আমি আমার ফ্যামিলি দিয়েও জানে যে আমি পরীক্ষা দিয়েছি, তো রেজাল্টের সময় তো ফেল আসছে। তারপর তো রিলেশন এরকম আগাইতে রয়েছে। একটা পর্যায়ে দেখি যে না ওর বিয়ে দিয়ে দেবে সিরিয়াস সবাই নিয়ে। তা আমি আমার ফ্যামিলির আবার বললাম যে কি করবা, তারা কোনোভাবে এটা রাজি হয় না, যে না তুই যাস না এটা করতে, তুই যাস না, তোর বয়সের কি হয়েছে বা কি, এই বয়সে তুই খেলাধুলো করবি, আড্ডা দিবি, তুই এটা করিস না, আবেগ এখন আবেগ বাদ দে। তো তারপর আমি হয়েছে যে না আমি করে পাবো। পরে ঈদের সময় 14 এপ্রিল, তো কোর্টবেলের সময় আমাদের কাবিন নিয়ে একটু ঝামেলা হয়। 2 লাখ টাকা তো আমার পক্ষে সম্ভব না, তো এইখানে আমি এইটা রাজি না। পরবর্তীতে এইটা ওরা আমার নিয়ে একটু আলাদা কথা হয়, তো এক কথা তো ওরা আমার ভিতরে কথা কাটাকাটি লেগে যায় ওই বিয়ের জায়গাতে ওইখানে। আমি বলছি যে তুমি কি আমার চাও না তোমার কাবিনের টাকা চাও, আমি যদি তোমার নিয়ে থাকতে পারি তো আমি তো তোমার খাওয়াবো। তুমি বলছিলা কত টাকা কাবিন বলছিলা তুমি? আমি বলছি 1 লাখ। পরে বলতেছে যে আমরা রিলেশন করে বিয়ে করছি, এই টাকা কাবিন হয় নাকি, এই টাকা কাবিন হয় নাকি। তো আমি বলছি যে তাইলে আমার পক্ষে সম্ভব না। এরপরে আমি কিন্তু বাইকই উঠছি যে আমি তাইলে বিয়ে করবো না। হ্যাঁ আমি বলছি এই কাবিনের টাকা নিয়ে গঞ্জাম বিয়ে করবো। হ্যাঁ বিয়ে হুন্ডায় উঠে পড়েছে। এইপে আমি হুন্ডায় উঠছি গাড়িতে উঠার পর পরবর্তীতে ও আবার এসে আমার হাত ধরছে, নামো। পরে আমি বলছি যে না কেন তুমি সবার সামনে আমার যেরকম ই করলো, তুমি কাবিনের টাকা না পারলে বিয়ে করবো না, তাহলে আমি এটা। পরবর্তীতে আমার ফ্রেন্ডের হাত ধরলো, আমরা মোট 3 জন গেছি, 2টা ফ্রেন্ড আর আমি। হাত ধরলো, হাত ধরে বললো কি যে ভাইয়া আর একটু নামান, যা হয়েছে হয়েছে, আমি ওর এই শর্তেই রাজি। নামছি। পরে আমার ফ্রেন্ডে বলছে যে দেখেন আবার ওর কিডনি বেশি যেন কাবিনের টাকা পরিশোধ না করা লাগে। ও আবার আমার ধৈর্য বলে কি যে না ভাইয়া সারা জীবন আমরা একসাথে থাকবো, ও আর ফ্যামিলির বিরুদ্ধে গেছে, তাই আমি সারা জীবন একসাথে থাকবো। পাশে আরেকজন উকিল কয় কি তোমারটাও থাক ওরটাও থাক, আমি মাঝখানে একটা কথা বলি। আমি বলছি হ্যাঁ বলেন। পরে রাখলে কথাটা বলবো, সে হুজুর তো ভালো ভদ্রলোক, তো সে বলছে পরে 1.5 লাখ টাকা। হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে আমাদের বিয়ে ওইখানে বিষয় হয়। 14 এপ্রিল আমরা কোর্ট ম্যারেজ করে রাখি। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যাইয়া, ও আর আম্মু রাজি ছিল। বিয়ে হওয়ার পর আমি বাড়িতে আসি, তা আমার আব্বু এটা কার কানে যেন শুনছে, সত্যি তো কোনদিন চাপা থাকে না, জানবে। আমার আব্বু এটা শুই না, পরবর্তীতে আমার জড়াই ধরে কান্না করে গেছে। কারণ আমি তোমার আব্বুরা পাও জড়াই ধরছি। হ্যাঁ আমার ফ্রেন্ডের সামনে দেখো আব্বু ভুল করে ফেলাইছি, হ্যাঁ একটু মানাই নাও, এরকম আমি ভুল করে গেছি, কি করবা কও। আমার বাপে রাজি না, আমার আব্বু হয়তো অজ্ঞান হয়ে পড়ছে। একটা ছেলে, সে আর তার বড় মেয়ে আছে, সব বাপ মাইতে চায় যে সন্তানের ভালো। পরে আমার আব্বু বলছে তোর কাবিনের কয় টাকা? আমি কইছি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আমি দিয়ে দিই, তুই এই মাইয়ের দে, যে লাগলে মাপসা, তো এখন তো কেউ জানে না এই কর। আমি আমার আব্বুর মুখে বলে যে আমি সারার জন্য বিয়ে করি নাই, সারার জন্য বিয়ে করলে আমি এত দূর আসতাম না, তোমরা যদি আমার না রাখতে পারো কইয়ে দাও, আমি চলে যাই। ওই পর থেকে আমার আব্বু আমার সাথে আর কোনো রকম কথা বলে না, কথা বন্ধ। ওই পর থেকে আমি বাড়িতেই, কিন্তু আমি আইসা খাই। আগে তো আমার আব্বু দেখলে কি কই গেছিলি বা কি কথা বলে, একই বাসায় থাকা হয় কিন্তু কথা হয় না। কতদিন ধরে এটা কথা বলে না? 6 মাসের মতন আমার সাথে আর কথা বলে না সে। তারপর তো আমি ই করছি, পরবর্তীতে দেখি যে আমার আব্বু কথা বলে না, আমার আম্মু সেরকম ভাবে আমার সাথে কথা বলে না, যে কষ্ট পাইছে। তা আমার আব্বু আমার অনেকটা ভালোবাসে। দেখতাম আমার আব্বু রাত্রে ঘুমাইতো না, আমি তো ঘুম থেকে উঠে দেখতাম, ওই টেনশন সবসময় টেনশন কাজ করতো।
পরবর্তীতে আমি ভাবলাম যে না, আমার আর বাড়িতে থাকা যাবে না, আমি একটু দূরে যেয়ে থাকি। তারপরে আমি গাজীপুর আসি, চাকরিতে গাজীপুরে এসে ওই সময় আমি খালি মানে কই যে না, ও তোরে আমি তোরে পাইছি। হ্যাঁ, ওর সাথে আমি কথা বলতাম যে আমার খুব কষ্ট হয় কাজে। ও বলছে সমস্যা নেই, করো তুমি। আন্দোলন হইল, চাকরিটা আমার ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর আমি কোনো কিছু করতে পারতেছি না, যে কি করবো। ওরা তো আমার দেয়া লাগবে, আমি কিন্তু মানে বিয়ে করছে এখন, প্রত্যেক মাসে তো খরচ দিতে হবে। যখন আমার ওয়াইফ, তো আমি 1 টাকা খরচ করলে আমি ওরা বললি করি। হ্যাঁ, যে জায়গা সবাই রিক্সা যায়, আমি রিক্সা যাইতাম না, যে আমি 10 মিনিট আগে বের হই হাইটে যাওয়ার জন্য। 10 মিনিট বাসা থেকে আগে বের হইতাম, আমি হাইটে যাইতাম, যে না আমার টাকা এখন রাখতে হবে। এমনিতে অল্প বয়সে বিয়ে করছি, ওরা আমার খাওয়াইতে হলে আমার রাখতে হবে টাকা পয়সা। আর ওনার সাথে আমি কইছি যে আমি একটা ভালো একটা জায়গায় যাই, একটা বাসা বসা নিই, তারপর আমি তোমার আনবো। আরো কথা যায়, তুমি চাকরি বাদা করো, একটা যে বাসা বসা নেবা, এরকম একটা অ্যাবিলিটি তোমার হবে, পর আমরা তুমি আমি একসাথে থাকবো। তোর প্রতি আমার বিশ্বাস এবং আস্থা ছিল যে না, এত কিছু করে যাবে, আমার ছাড়বে কেমনে। আমি চোখ দাম পানি ফটফট হাতের উপর পড়তো, আর আমি টানতাম। আর খাওয়ার সময় খালি একটা দিতাম, খাওয়ার সময় খালি ফোন দিতাম, ফোন দিয়ে কইতাম যে এরকম এরকম, তো যদি তুমি আমার জন্য কষ্ট করতে পারবা না। তো এই সময় মানে কষ্ট দূর হয়েছে যে না। পরবর্তীতে আমি ওরা কইছি যে হ্যাঁ পারবো, কাজ করবো। পরে আবার RFL এর কাজে ঢুকছি, 7টা থেকে 7টা পর্যন্ত ডিউটি, সবকিছু ঠিকঠাক, কোনো ঝামেলা না। পরে আমার আপুর কাছে আমার আম্মু আসলো বেড়াইতে। পরবর্তীতে আমি আবার আপুর সাথে অ্যাড হইলাম, মানে আপুর লগেই থাকা শুরু করলাম। হ্যাঁ, পরে আমার বলতেছে তোমার আম্মু হয়েছে, তোমার আপু হয়েছে, তা তুমি আলাদা থাকো। মানে ও জানে আমার ফ্যামিলি রাজি না, আমার ফ্যামিলির সাথে আমার থাকতেই দিবে না, তুমি তাই আলাদা থাকো। আলাদা কোথায়? পরবর্তীতে ওর আম্মু আমার একদিন বললো কিনা যে তুমি তো আমার সাথে দেখা করো। ওর বাসায় তো জানে যে বিয়ে করছে, ওর ফ্যামিলি দিয়ে মোটামুটি সবাই রাজি। পরে আমি তার সাথে দেখা করতে যাই, যাইয়া ওর আম্মুর সাথে কথা বলার পর সে বলতেছে যে তুমি একটা বাসা নাও, ওর যে আব্দুল্লাহ ভাই এইখানে একটা কাজ বাজ ঠিক করো, তুমি একটা বাসা নাও, বাসা নিয়ে এইখানে আসো। পরবর্তীতে আমি বলছি আচ্ছা, তাহলে আমি দেখতেছি কি করা যায়। ওদিন আমি তাদের বাসায় থাইকে যাই। থাইকে যাওয়ার পর আমি আইসা বাসা মিরপুরে ব্যাগ আসছি, আইসা বাসা আমরা 6 তলায় থাকি, তো উঠতে পারিনি। এর ভিতরে সে আবার আমার কল দিয়েছে, আর আম্মু কল দিয়ে বলছে বাবা তোমার তো কালকে বাড়ি যাওয়া লাগবে। আমি বলছি কেন, কি হয়েছে? আমি তো আজকে আপনার সাথে দেখা করে আসলাম। পরে সে বলতেছে যে আমার কেন যেন মনে হয় যে তোমার মানে আমার ওয়াইফের কথা বলে যে ওরে কেউ ক্ষতি করছে, মানে ওজা কবিরাজ আছে না, এরকম দিয়ে কেউ ক্ষতি করছে, তুমি একটু চলো। তো ওই পর্যায়ে আমি আর মানে যাহা আমার যাবো, আমি কিন্তু চাকরি রাইখা তার কথা, সেও বাড়ি গেছে, তার কথা চাকরি রাইখে আমি চলে গেছি। যার পর সে আবার একটা মহিলার কাছে নিয়ে যায়। মহিলার তো ওই তাবিজ তেল সব আমারে দেশে, মানে ওরা দেবে না কিন্তু দেশে আমারে, যেরকম ভাবে বলছে যে 41 দিন আর 21 দিন এরকম ভাবে ইউজ করবা। হ্যাঁ, কি বলছে কবিরাজ এই তেল ব্যবহার করলে আর আমাদের ভিতরে কোনো ঝামেলা পৃথক হবে না, একসাথে সারা জীবন থাকবো। ও আমার প্রতি আকৃষ্ট থাকবে, দেন আমি ওর প্রতি আকৃষ্ট থাকবো। পরে আমি এটা ব্যবহার করতেছি, এখন দেখি যে না, আগের থেকে দেখি ঝামেলা বাড়তেছে। আমি একটা কথা বলা, আমি যদি একটা কথা বলতাম যে কি করো, তোমার দ্বারা কইতে হবে, কি করো, মানে এরকম কথা বলতো। পরবর্তীতে আমি ও ঢাকা আসবে, আসার আগে আমার সাথে দেখা করলো। দেখা কইরা ওরা নানুগুড়ের আমার ঘরে এক জায়গা, যেহেতু পরবর্তীতে আমার সাথে দেখা করে আমার জড়াই ধরলো। জড়াই ধরে কান্না করে আর কয় যে তুমি এই ভাইয়ের বাসা যাই একটা কাজ বাজ লও। তারপরে তো ওরা আমি গাড়িতে উঠাই দিয়ে আসি, গাড়িতেও নারায়ণগঞ্জ আর আম্মুর কাছে আসে। ওরা গাড়িতে উঠে দিই আমি 17 তারিখে। 19 তারিখ রাত্রে আমার ফোন দিয়ে বলে যে আমার সাথে সংসার করতে চায় না বা থাকবে না, তুমি উকিলের সাথে কথা বলো, আমি কোনো টাকা চাই না। পরবর্তীতে আমি ভাবছি যে মজা করে আমার সাথে, হঠাৎ করে একদিন যাই মানে গেল আর আম্মুর কাছে যাই আমার এটা বলতেছে। পরবর্তীতে আমি বলছি যে তুমি তো খালি পারো এইটা কইতে, মজা করি। আমি এবার কই, আমি তো সিরিয়াস ভাবে নিই নাই। তারপর দেখি যে না, ও আমার আর ফোন মেসেজ কোনো কিছু দেয় না। তা আমি করতে করতে 25 তারিখ আবার ওর সাথে আমার কথা হয়েছে প্রায় 2 ঘন্টার মতো ভিডিও কলে। তোমার ওই সময় বললো কি যে আমি চাই তোমার সার্কে যাওয়ার পর তুমি ভালো কিছু করো আর আমার আম্মুর তুমি দেখাই দাও, একটা কিছু করবে তুমি আমার আম্মুর দেখাই দাও। আমি বলছি তুমি আমার পাশে থাকবে না, তাহলে আমি ভালো কিছু করি কি করবো। পরবর্তীতে ওর সাথে আমার এর পর 6 ফেব্রুয়ারি আমার ফোন দিয়ে বলছে আমি সই দিয়ে দিছি। তাই আমি বলছি কাগজটা দাও, ফটো দাও আমারে, আমি একটু দেখি। দে নাই, সেসব আমার বিশ্বাস যে না আমার সারাসারি হয় নাই। হ্যাঁ, পরবর্তীতে 11 তারিখ আমার বাড়ি কাগজ চায়। কাগজের পর আমার বাড়িতে ফোন দিয়ে 11 তারিখ কাগজ, ওই সময় মানে ব্যাংকে ফোন দিতে কার লাগে আমি কি করলাম। পরে তো কাগজের লেখা, আমি ওটা মারধর করি, ওর কাছে যৌতুক
হ্যাজ পুরুষ আমি ওর সাথে থাকিনি আর ওর চোখের দিক তাকে আমি কথা বলিনি। ও যেটা বলতো যে ও যদি আমার বলতো এটা রাইট, আমি দেখতাম যে না দিন, তারপর আমার চোখে ভুল করতে আমি কিন্তু মই সঠিক। পরে আমার যে বাড়িতে ফোন দিয়ে কয় কাল লেগে কি করলি, আমার আম্মু ফোন দিয়ে কাল লেগে এত কিছু করলি। পরে আর জিডি করছে তারা, তো সেই তদন্ত করি। আর উকিল আমি একবার কল দিয়েছিলাম, সে বলছে যে বউরে মারধর করতে থাকবে কেমনি। তো আমি কিন্তু ওর সাথে আমি কোনো সংসারই করিনি, ঠিক আছে। আমি মারধর করি, আমি রাত 12টার সময় নেশা করি এসে ওরে ই করি। আর ওর কাছে যৌতুক চাই, ও আর পিত্রালয়ে আছে, আমি আবার কোনো টাকা টাকা দাবি করি না, আমার ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপর আর আমার সাথে আমার কোনো রকম যোগাযোগ আর হয় না, যে কারণে আমার সার্চ আমি চাই যে আল্লাহ তোমার ওইটা দিক। তবে তুমি আমার সাইডে যাওয়ার আগে তোমার একটা কারণটা বলে জানাবো, যে তুমি তো জানো যে আমি তোমার জন্য ঠিক কি কি করছিলাম। ফ্যামিলির বিরুদ্ধে গেছি, সমাজের বিরুদ্ধে গেছি, নিজের বিরুদ্ধে গেছি, পড়ালেখা শেষ করছি। তো যেখানে থাকো ভালো থাকো, আর ওর নিয়ে আর আমার তেমন কিছু বলার নেই, ও ভালো থাক। আর আমি মানে আমার যারা দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, একটাই কথা যে আবেগের বয়সে কোনো কিছু কইরেন না। হ্যাঁ, আমি আবেগের বয়সে হয়তো একটা ভুল করছি, সমাজের বিরুদ্ধে গেছি, ফ্যামিলির বিরুদ্ধে গেছি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে নিজেকে নিয়ে ভাবুন, নিজের কেরিয়ার নিয়ে ভাবুন, ফ্যামিলি নিয়ে ভাবুন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। আমার মতন ভুল আর কেউ কইরেন না।